বর্তমান সময়ের অসংখ্য মেয়ের একমাত্র ক্রাশ এমন একটা ছেলের সাথে আমার বিয়ে। কথাটা কানে আসা মাত্রই দীর্ঘ একটা শ্বাস ফেললাম। আমি তো ভেবেছিলাম আমার আবারও বিয়ে হলে কোনো এক বয়স্ক লোকের সাথেই হবে। কে জানে কোন বিপদে পড়ে এই সুদর্শন ছেলেটা আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তবে বিয়ের সময় একটু ঝামেলা হওয়ার কথাও আমার কানে এসেছিল। এই বাড়িতে আসার পর আমাকে একটা মেয়ে এই রুমে একাকী বসিয়ে রেখে রুমের বড় আলো নিভিয়ে লাল রঙের একটা মৃদু আলো জ্বালিয়ে দিয়ে চলে গেছে। সেই তখন থেকে প্রায় ঘন্টাখানিক সময় পেরিয়ে গেছে, আর কেউ আসেনি। আমি রিমি চুপচাপ বিছানাতে বসে নিজের অতীতের কথাই মনে করছিলাম। এমন সময় হঠাৎ বাসর ঘরে বসে থেকে বাইরে অনেকের কোলাহল শুনতে পাচ্ছি। রিমি বুঝতে পারছে না কেন এত কোলাহল। তবে তখনই রুমের দরজা খুলে ঝড়ের গতিতে একটা ছেলে রুমে প্রবেশ করে। রিমি আর চোখে ছেলেটার পরনের ড্রেস দেখে বুঝতে পারে হয়তো এই ছেলেটাই তার নতুন স্বামী। না, প্রথমবারের মতো ভুল এবার শেয়ার করবে না। তার লোকটাকে তার দিকে আসতে দেখেই সে তড়িঘড়ি করে নেমে পায়ে ধরে সালাম করতে যায়। তখনই গম্ভীর কণ্ঠে লোকটা বলে ওঠে, এই মেয়ে, সরো সামনে থেকে, কি করছো কি? হঠাৎ কথা শুনে রিমি চমকে ওঠে, ভয়ে ভয়ে বলে, আপনারে সালাম করতে গেছিলাম, সরো এখান থেকে, দরকার নেই এসবের। রিমি উঠে দাঁড়িয়ে একটু পিছিয়ে যায়। তারপর ধীরে ধীরে নিজের পরনের শাড়িটা খুলে ফেলতে থাকে। শাড়িটাও বেশ পুরনো, তার মায়ের বিয়ের শাড়ি ছিল। তার প্রথম বিয়েতে আগের জামাই একটা শাড়ি দিয়েছিল, কিন্তু এইবার তো কেউ দেয়নি, তাই তার মায়ের পুরনো শাড়িটা পরেই তাকে বিয়েতে বসতে হয়েছে। রিমি শাড়ির আঁচল ফেলে যখনই কুচি খুলতে যাবে তখনই তার স্বামী চেঁচিয়ে ওঠে, এই মেয়ে, কি করছো? বিয়ে হতে না হতেই আমাকে সিডিউস করতে এসেছো, অসভ্য মেয়ে কোথাকার। শাড়ির কুচিতেই রিমির হাত থমকে যায়। সিডিউস মানে সে জানে না, এই প্রথম এই শব্দটা শুনেছে। তবে তার আচরণে যে লোকটা বিরক্ত হয়েছে সেটা সে বুঝতে পেরেছে। রিমি মৃদু কণ্ঠে বলে, আমনে তো একটু পরে টাইনা খুললেই ফেলবেন, তাই শাড়িখানা যাতে না ছিঁড়া ফেলেন তাই আমি খুললা দিতাছি। রিমির কথায় লোকটা অন্যদিকে ফিরে বলে, স্টুপিড মেয়ে, তাড়াতাড়ি কাপড় পরো, আমার সামনে এসব অসভ্যতামি করতে আসলে একেবারে মেরে ফেলবো। আমি তোমার মতো অসভ্য চরিত্রের নই। রিমি পুনরায় শাড়িটা গায়ে জড়িয়ে নেয়, তারপর চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকে। মৃদু আলোয় দেখে লোকটা বিছানার একপাশে গিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়েছে। রিমি কি করবে বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়েই থাকে। ও পাশে ফিরে রনি বড় বড় নিঃশ্বাস ফেলতে থাকে। একটুর জন্যই কি সব কেলেঙ্কারি ঘটতে যাচ্ছিল। মেয়েটা কি পাগল নাকি? নিজ থেকে তার সামনে নিজেকে উন্মুক্ত করতে যাচ্ছিল। যাক, সময় মতো থামাতে পেরেছে বলে রনি এখন স্বস্তির নিঃশ্বাস ফেলে। মেয়েটার আর কোনো সারা শব্দ না পেয়ে রনি পিছু ফিরে তাকিয়ে দেখে রিমি এখনো দাঁড়িয়েই আছে। এটা দেখেই রনির মেজাজ খারাপ হয়ে যায়। সাথে সাথে এক ধমক দিয়ে বলে, সমস্যা কি তোমার? এভাবে দাঁড়িয়ে আছো কেন? কি করো মোহন? মেয়েটার এমন কথার টোন শুনে রনির আরো মাথা খারাপ হয়ে যায়। রেগে উঠে বলে বসে, এই মেয়ে, ভালোভাবে কথা বলতে পারো না? আমার সামনে শুদ্ধভাবে কথা বলতে পারলে বলবে, নয়তো চুপ করে থাকবে। তোমার এইসব গাইয়া কথা আমি শুনতে চাচ্ছি না। রিমি চুপচাপ দাঁড়িয়ে থাকে। এবার রনি একটু শান্ত হয়ে বলে, এই মেয়ে, বসো ওখানে, এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে থাকবেন আমার সামনে। রিমি শাড়ি দিয়ে নিজেকে ভালোভাবে পেঁচিয়ে নেয়, তারপর রনির কথা মতো চুপচাপ গিয়ে বিছানায় বসে। রনি খেকিয়ে উঠে বলে, এই দূরে সরে বসো, একদম কাছে আসবে না। রিমি ভয় পেয়ে মাঝে অনেকটা দূরত্ব রেখে বিছানার এক প্রান্তে গিয়ে বসে। এবার রনি একটা শ্বাস ফেলে বলে, নাম কি? রিমি। ফুল নেম বলো। মার্শিয়া সুলতানা রিমি। কোন ক্লাসে পড়ো? পড়ি না। কোন পর্যন্ত পড়েছো? এসএসসি দিছিলাম। রেজাল্ট? জানি না। আমাদের বিয়েটা কিভাবে হয়েছে জানো? রিমি মাথা নাড়ায়, সে জানে না। রনি এবার শান্ত স্বরে বলে, শোনো, আমি আগেই ভালোভাবে জানিয়ে দিচ্ছি, আমি এই বিয়েটা করতে চাইনি। তোমার মতো এক ডিভোর্সি মেয়েকে তো আরো না, এক প্রকার বাধ্য হয়ে এই বিয়েটা করতে হয়েছে। সো আমার থেকে কোনো কিছুর আশা করবে না তুমি, মনে থাকবে? রিমি মাথা নাড়ায়। রনি ধমকে বলে, মুখে বলো। মনে থাকবো, সরো সামনে থেকে, আর ডিস্টার্ব করবে না আমায়। রিমি বিছানা থেকে উঠে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। তবে এবার রনি আর কিছুই বলে না, চুপচাপ নিজের মতো শুয়ে ঘুমিয়ে পড়ে। রিমির দিকে আর তাকিয়েও দেখে না। রিমির দাঁড়িয়ে থাকতে কষ্ট লাগছিল। যখনই বুঝতে পারে রনি ঘুমিয়ে গেছে, সে গিয়ে চুপচাপ সামনের দেয়াল ঘেঁষে বসে পড়ে। না জানি বিছানায় গেলে যদি বকাবকি শুরু করে, সেজন্য বাকি রাত সেখানেই বসে থেকে কাটিয়ে দেয়। সকালে ফোনের শব্দে রনির ঘুম ভাঙে। ফোন রিসিভ করে কানে নিতেই বন্ধু সাজিদের কণ্ঠ শোনে, দোস্ত, তুই বিয়ে করে নিলি আর আমাকে জানালিও না, এটা একদমই ঠিক করিসনি। ঘুম ঘুম কণ্ঠে রনি বলে, কে বিয়ে করেছে? সাজিদের পাশে থাকা হিমেল বলে, কিরে বেটা, নিজে বিয়ে করে নিজেই ভুলে গেলি? বউরে কই রাখছিস তুই? রনির ঘুম হালকা হতেই মনে পড়ে বিয়েটা তো তারই হয়েছে। মেয়েটার কথা মনে পড়তেই লাফিয়ে উঠে বসে। আশেপাশে তাকিয়ে একসময় দেখে মেয়েটা বারান্দার সাথের দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে আছে।
এটা দেখেই বিরক্তিতে রনির ভুরু কুঁচকে যায়। থাকুক এভাবেই, ডাকবে না মেয়েটাকে। একটু ভালোভাবে তাকিয়ে দেখে, না, মেয়েটা সুন্দরী আছে। রাতে তো হালকা আলোয় বোঝা যায়নি, এখন হঠাৎ দেখেই অবাক হয়ে তাকিয়ে থাকে। তবে হঠাৎই মনে পড়ে মেয়েটা ডিভোর্সি। সে বুঝতে পারে না বাবা কেন এমন একটা মেয়ের সাথে তার বিয়ে দিল। নেহাত বিপদে পড়ে বিয়েটা করতে হয়েছে, নয়তো সে কখনোই রাজি হতো না। বন্ধুদের সাথে ফোনে কথা বলে রনি সোজা উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হতেই রুমের দরজায় আওয়াজ আসে। রনি আশেপাশে না তাকিয়ে সোজা গিয়ে দরজা খুলে দেয়। সাথে সাথেই তার ছোট বোন মেহের হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে। বিছানায় তাকিয়ে নতুন বউকে না দেখে অবাক হয়। ভাবি কোথায় ভাইয়া? ভাবি কথাটা শুনেই রনির মেজাজ খারাপ হয়ে যায়। খেকি উঠে বলে, খুঁজে নে, আর একদম ভাবি ভাবি করবি না আমার সামনে, অসহ্যকর। এবার মেহের আর কিছুই বলে না। ভাইয়ের ধমকে মন খারাপ করে আশেপাশে তাকাতেই একপাশে রিমিকে বসে থাকতে দেখে। মেহের চমকে উঠে দ্রুত তার কাছে যায়। আপু, ওঠো। ভাবি বলে ডাকতে গিয়েও ভাইয়ের দিকে তাকিয়ে আপু বলেই ডাকতে হয়। কয়েকবার ডাকার পর হঠাৎই রিমি ধড়ফড়িয়ে উঠে বসে। সারা রাত শেষে ভোরের দিকে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল, তাই তো এত ডাকাডাকির পর ঘুম ভেঙেছে। রিমি অল্প চোখ মেলে সামনে তাকিয়ে শুধু মেহেরকেই দেখতে পায়। ততক্ষণে রনি রুম থেকে বিরক্তি নিয়ে বেরিয়ে গেছে। আপু, ঠিক আছো তুমি? রিমি শুধু অল্প মাথা নাড়ায়। আমি তো তোমার ননদ হই, মেহের তাসনিম, চিনতে পেরেছো? রিমি আবারও মাথা নাড়ায়। মেহের ভাবে নতুন দেখে হয়তো লজ্জা পাচ্ছে, তাই আর বেশি কিছু জিজ্ঞাসা করে না। আচ্ছা ভাবি, যাও ফ্রেশ হয়ে আসো, আমি বাইরেই আছি, তোমায় তৈরি করিয়ে নিচে নিয়ে যাব। মেহের ওয়াশরুম দেখিয়ে দিতেই রিমি ভেতরে ঢোকে। কিছুক্ষণ পর ভিজা শরীরে দরজা খুলতে মেহের অবাক কণ্ঠে বলে, এ কি, তোমার এই অবস্থা কেন? গোসল করলে নাকি? রিমি দুদিকে মাথা নাড়িয়ে বলে, আসলে আমি ওই কল ঘুরাইতেই পানি পইরা ভিজা গেছি, বুঝতে পারি নাই আগে। মেহের হেসে ফেলে, বলে, তুমি একটু দাঁড়াও, আমি তো তোমার লাগেজটাই আনতে ভুলে গেছি, এখনই নিয়ে আসছি। বলেই মেহের দৌড়ে রুম থেকে চলে যায়। আর রিমি সেখানেই ভিজে শরীরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ভেজা শরীরে ঠান্ডা লেগে বেশ খারাপ লাগছে। তখনই হুট করে রুমে রনি প্রবেশ করে। এসেই মেয়ের এমন অবস্থা দেখে অবাক হয়, সাথে প্রচন্ড রেগে যায়। ধমকে উঠে বলে, এই মেয়ে, সমস্যা কি? লজ্জা করে না তোমার? কি ভেবেছ তোমার ওই রূপ দেখলেই আমি গলে যাব আর তোমাকে কাছে টেনে নেব? এতই পারলে আগের স্বামীকে বেঁধে রাখতে পারলে না কেন? স্টুপিড গাইয়া ভূত কোথাকার, সরো সামনে থেকে। রিমি এত অপমানেও চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। দুহাতে নিজেকে আগলে রাখে, কারণ ভিজে অবস্থায় এখন ঠান্ডা লাগছে। রনি তাকে দেখে বিরক্তির দৃষ্টি নিক্ষেপ করে রুম থেকে বেরিয়ে যায়। সে এসেছিল নিজের ফোনটা নেওয়ার জন্যই। ফোনটা নিয়েই সোজা রুম থেকে বেরিয়ে যায়। রনি চলে যেতেই মেহের লাগেজ নিয়ে রুমে চলে আসে। লাগেজে রিমির কোনো ভালো ড্রেসও নেই, দুটো থ্রি পিস আছে শুধু, তাও বিভিন্ন জায়গায় সেলাই করা। সেখান থেকে একটা নিয়ে আসে, রিমি পরে আসে। থ্রি পিসের হাতা ছোট হওয়ায় তার হাতে থাকা কিছু কালচে দাগ মেহেরের চোখে পড়ে। সে এগিয়ে এসে সেখানে আঙুল ছুঁয়ে বলে, ব্যথা পেয়েছো কিভাবে? ইস, কালচে দাগ হয়ে গেছে। রিমি দ্রুত নিজেকে ঢেকে নিতে চায়। মূলত দাগগুলো সে কাউকে দেখাতে চায়নি, অন্য মনস্ক থাকায় মেহেরের চোখে পড়েছে। ওর কৌতূহল দৃষ্টি দেখে রিমি মৃদু স্বরে বলে, পইরা গেছিলাম, অহন ব্যথা নাই। মেহের একটু কাচুমাচু করে বলে, তুমি কি একটু সুন্দর করে কথা বলতে পারবে না? মা এমন কথা শুনলে রেগে যাবে। রিমি মাথা নিচু করে বলে, চেষ্টা করুম, করব। মেহের খুশি হয়ে যায়। তারপর রিমি ওড়নাটা ভালোভাবে মাথায় দিয়ে হাত ঢেকে মেহেরের সাথে নিচে নেমে আসে। সকাল প্রায় 8টা, সবাই ব্রেকফাস্টের জন্য বসে আছে। রিমিকে আসতে দেখেই তার শাশুড়ি মুখ বাঁকিয়ে বলে, বাহ, এতক্ষণে নতুন বউয়ের আসার সময় হলো বুঝি। রিমি ওনাকে সালাম দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আসলে তাদের বিয়েতে শাশুড়িরও কোনো মত ছিল না, সবার অমতে জোর করে শ্বশুর বিয়ে করিয়ে এনেছে। ওই লোকটাই বোধহয় একটু আদর করে তাকে। মেহের মেয়েটাও ভালোই আছে, এখনো তার সাথে খারাপ ব্যবহার করেনি। খাবার টেবিলে রনি উপস্থিত ছিল, তবে তার সম্পূর্ণ মনোযোগ মোবাইলের মাঝে, আশেপাশে কারো দিকে তাকিয়েও দেখছে না। ঠিক তখনই তার শ্বশুর এসে সেখানে উপস্থিত হয়। সাথে সাথেই রনির হাতের ফোন পাশে রেখে দেয়। দেখে মনে হচ্ছে বাবাকে ভয় পায় হয়তো। রিমির শ্বশুর রিয়াজুল হক একজন সরকারি চাকরিজীবী, কিছুটা রাগী স্বভাবের মানুষ, তাই হয়তো সবাই ওনাকে ভয় পায়, কারণ শাশুড়িকেও শান্তভাবেই বসে থাকতে দেখে। অথচ একটু আগেও তিনি রাগে বিরক্তিতে বিড়বিড় করছিলেন। তার শাশুড়ি সামিনা বেগম একজন গৃহিণী, ওনাদের 2 সন্তান। একমাত্র ছেলে মানে রিমির স্বামী আহনাফ শাহরিয়ার রনি এখনো পড়াশোনা করছে, বর্তমানে ভার্সিটির 3য় বর্ষে পড়ছে। আর একমাত্র মেয়ে মেহের তাসনিম এবার এসএসসি দিয়েছে মাত্র। রিয়াজুল হক ব্রেকফাস্টের জন্য এসে রিমিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, রিমি, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো এখানে।
বলেই রিমিকে নিজের পাশে চেয়ারে বসান। এতক্ষণ যে সে দাঁড়িয়েছিল সেটা কারো চোখে পড়ল না। মেহের তো মায়ের ভয়ে কিছুই বলতে পারেনি। এমনিতেই মা এই বিয়ে নিয়ে সন্তুষ্ট নন, সে কিছু বলতে নিলে উল্টো নিজে বকা খেত। রিয়াজুল হক খাবারের জন্য বসতেই মেয়েড এসে সবাইকে খাবার সার্ভ করে দেয়। রিমির লজ্জায় নাকি অন্য কারণে খেতে পারছে না, তবে প্রচন্ড ক্ষুধা পেটে তার। গতরাতে তাকে কেউ খেতে দেয়নি। গতদিন সকালে একটু পান্তা ভাত খেয়েছিল, এরপর থেকে না খেয়েছিল। সারাদিন পর এখন একটু খাবারের মুখ দেখলো। রিমি, খাচ্ছ না কেন? খাবার ঠান্ডা হয়ে যাবে তো। শ্বশুরের কথায় রিমি চমকে উঠে বলে, খাচ্ছি। রনি একটু মাথা তুলে একবার তাকিয়ে পুনরায় চোখ উল্টে নিজের খাবারে মনোনিবেশ করে। খাওয়ার এক পর্যায়ে রিয়াজুল হক বলেন, রনি, রিমিকে আজ শপিং এ নিয়ে যাবে, ওর যা যা দরকার সব কিনে দেবে। রিমি সংকোচ নিয়ে বসে, বুঝতে পারে তার জামা কাপড়ের করুণ অবস্থা নিশ্চয়ই ওনার চোখে পড়েছে, তাই হয়তো এমন কথা বলছে। দুঃখিত, আমি পারবো না, আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে, ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দাও বলেই খাবার রেখে উঠে পড়ে। রনির এমন দায় ছাড়া ভাব দেখে বাবা প্রচন্ড রেগে যান। তোমার সাহস কি করে হয় আমার মুখের উপর কথা বলার? যা বলেছি তাই করবে। এবার রনি রেগে উত্তর দেয়, তোমার কথাই এই গাইয়া মেয়েকে বিয়ে করেছি বলে বাকি সব কথাও শুনতে হবে নাকি? পারবো না আমি। আর আম্মু, আমি আমার ফ্ল্যাটে চলে যাচ্ছি, আসবো না আর, বলেই উঠে চলে যায়। সামিনা বেগম ছেলের পেছন পেছন গিয়ে অনেকবার ডাকাডাকি করলেও সে আর শোনে না। সে আর পেছনে না তাকিয়ে সোজা নিজের বাইক নিয়ে চলে যায়। এতে সামিনা বেগম অনেক কষ্ট পান। তিনি স্বামীর সামনে এসে বলেন, কি শুরু করেছো তুমি? আমাদের কথার কি কোনো দাম নেই তোমার কাছে? ছেলেটাকে একটু শান্তিতে খেতেও দিলে না, কি চাচ্ছ তুমি? রিয়াজুল হক কোনো উত্তর দেন না। ওনার কথাকে অগ্রাহ্য করায় তিনি রিমির দিকে রাগী দৃষ্টি নিয়ে চলে যান। মেহেরও মাকে মানাতে মায়ের পিছু পিছু যায়। এদিকে খাবারের প্লেটে রিমির হাত থমকে গেছে, খাবার আর গলা দিয়ে নামতে চাচ্ছে না। রিয়াজুল হক ওর মাথায় হাত দিয়ে বলে, কষ্ট পেও না মা, আমি আছি তো তোমার সাথে। অনেক তো কষ্ট করেছো, আর একটু করো, তোমায় পড়াশোনা করাবো আমি, দেখবে ততদিনে সব ঠিক হয়ে যাবে, তারপর তুমি যা সিদ্ধান্ত নেবে তাই হবে। রিমি মৃদু কণ্ঠে বলে, আমায় কেন নিয়ে আসলেন আঙ্কেল? আমি তো ওইখানেই ভালো ছিলাম, শুধু শুধু এনে সংসারে অশান্তি সৃষ্টি করলেন। তাহলে শান্তি আনার দায়িত্বটা নিয়ে নাও। তোমার শাশুড়ি এমনিতে অনেক ভালো, ওকে না জানিয়ে ছেলের বিয়ে দিয়েছি বলে এভাবে রেগে আছে। একমাত্র ছেলে তো, একটু ভালোভাবে চললেই সামিনা তোমায় মেনে নেবে। রিমি শুধু হালকা মাথা নাড়ায়, তবে তার ভবিষ্যতের তো কোনো নিশ্চয়তাই নেই। তার মতো ডিভোর্সি মেয়েকে কোনো ভালো পরিবার মেনে নেবে না। তাকে যে একটু মাথা গোজার মতো জায়গা দিয়েছে এটাই তো অনেক। অন্তত আঘাত তো আর কেউ করছে না, এটাই তো তার কাছে অনেক কিছু। রনি বাইক নিয়ে ক্যাম্পাসে ঢোকা মাত্রই বন্ধুরা এসে হাজির হয়। বন্ধু বলতে হিমেল আর সাজিদ। ভার্সিটির শুরু থেকেই তারা বেস্ট ফ্রেন্ড। রনির এই ফ্রেন্ড গ্রুপে মেয়েরাও আছে, তার মধ্যে একজন হচ্ছে লিলি। সে চরম লেভেলের বেহায়া। যদিও রনি সরাসরি তাকে বেহায়া নামে সম্বোধন করে, তবুও এই মেয়ে তার সাথে চিপকে থাকে। এসবের পরও তাদের বন্ধুত্বে কোনো সমস্যা হয়নি, কারণ একসাথে থাকতে থাকতে সবার মাঝে একটা বন্ডিং সৃষ্টি হয়ে গেছে। রুদ্র জানে লিলি তাকে পছন্দ করে, তবে তার মাঝে লিলির জন্য কোনো ফিলিংস নেই। সে আছে শুধু তার নিজের মতো পড়াশোনা, ছোটখাটো ট্যুর এসব নিয়েই। তাদের গ্রুপে মেয়ে বলতে লিলি, শিয়া আর মোনা। ভার্সিটির শুরুর সময় থেকেই টুকটাক কথা বলতে বলতে তাদের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে গেছে, তাই পড়াশোনা হোক আর ট্যুর সবাই একসাথেই থাকে। মেয়েরা এখনো বোধহয় ভার্সিটিতে আসেনি, তবে তারা ছেলেরা আগেই এসে উপস্থিত। রনিকে আসতে দেখেই হিমেল আর সাজিদ কাছে আসে। দোস্ত, বিয়ে করে নিলি আর আমাদের দাওয়াতও দিলি না। আমার বিয়ের কথা তোদের কে বলেছে রে? সাজিদ বলে, কি ভেবেছিস লুকিয়ে বিয়ে করবি আর আমরাও জানতে পারবো না? মেহের নতুন ভাবি পেয়ে খুশিতে পোস্ট দিয়েছিল, সেখান থেকেই জেনেছি। রনি এতক্ষণে বোঝে বন্ধুরা কোথা থেকে খবর পেয়েছে, কারণ বাবা মায়ের থেকে তাদের জানার কোনো সম্ভাবনা নেই। বাবাকে তারাও বেশ ভয় পায়, আর মায়ের তো মন খারাপ, কাউকে জানানোর মুড নেই। মাঝ থেকে মেহের ফাঁসিয়ে দিল। ভেবেছিল কাউকে জানাবে না বিয়ের কথাটা, সেই তো জেনেই গেল এখন। রনির রাগ উঠে যায়, সাথে সাথেই মেহেরকে ফোন দেয়। ফোন রিসিভ হতেই চেঁচিয়ে বলে, মেরে হাড়গোড় ভেঙে ফেলবো বেয়াদব মেয়ে, এই জন্য তোকে ফোন কিনে দেওয়া হয়েছে? এখনই পোস্ট ডিলিট না করলে বাসায় এসে পিটিয়ে যাব বলে দিচ্ছি। ওপাশ থেকে কোনো কথা না শুনে রনির আরো মেজাজ খারাপ হয়ে যায়। রেগে আরো কিছু বলতে যাবে, তখনই মেহের বলে ওঠে, হ্যাঁ ভাইয়া বলো। বলো মানি? এতক্ষণ কি বলেছি শুনিসনি? আবার রিপিট করতে হবে এখন? মেহের ভরকে যায়, ভাইয়া এভাবে কথা বলছে কেন? পাশে তাকিয়ে রিমিকে স্বাভাবিকভাবে বসে থাকতে দেখে। মূলত রিমিকে বসিয়ে রেখে সে একটু ওয়াশরুমে গিয়েছিল। এরই মাঝে সে এসে রিমির হাতে ফোন দেখে। সেদিকে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। ফোন রিসিভ হয়ে আছে দেখে তাড়াতাড়ি কানে নিয়েছে, তবে ভাইয়ের রাগারাগি শুনে থ হয়ে গেছে। আমি শুনিনি ভাইয়া, ফোন ভাবির হাতে ছিল, ভুলে রিসিভ হয়ে গেছে হয়তো। আবার বলো প্লিজ। ভুলে রিসিভ হয় মানে কি? কোনো কমন সেন্স নেই মেয়ের? অন্যের ফোন ধরবে কেন? ফালতু যত্ত সব।
আচ্ছা আর হবে না, এখন বলো তো কি পোস্ট দিয়েছিস তুই? মেহের ভয় পেয়ে যায়, পোস্ট তো খুশিতে দিয়েছিল, তবে ভাইয়ের রাগ দেখে পরে তো বুঝতে পারে ভাই খুশি না এই বিয়ে নিয়ে, তাই পরে পোস্ট ডিলিট দিতেও ভুলে গেছে। এই মুহূর্তে ডিলিট না করলে বাসায় এসে আগে তোর ফোন ভাঙবো, তারপর পিটিয়ে তোর হাড়গোড় ভেঙে বাসায় বসিয়ে রাখবো। মেহের ভয় পেয়ে তাড়াহুড়ো করে ফোন কেটে আগে পোস্ট ডিলিট করে। কি আর এমন দিয়েছিল? বড় ভাই বিয়ে উপলক্ষে একটু খুশিতে পোস্ট দিয়েছিল, এতে রাগের কি আছে? আজব তো। রনির বোনের সাথে সামান্য বিষয়ে এমন রাগ করতে দেখে বন্ধুরা অবাক হয়। সাজিদ বলে, তুই কি এই বিয়ে নিয়ে সন্তুষ্ট নস? রনি হঠাৎ চিল্লিয়ে বলে, কি সন্তুষ্ট হবে এসব বিয়েতে? আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তার উপর মেয়ে ডিভোর্সি বলতে গিয়েও সে থেমে যায়। যতই হোক, একটা মেয়েকে নিয়ে সে বন্ধুদের সামনেও এভাবে বলতে পারবে না। মেয়েটাকে সে বউ হিসাবে মানুক আর নাই মানুক, তবুও কারোর সামনে অসম্মান করা তার রীতিতে নেই। কি হলো, মেয়েটা কি করেছে? কিছু না, আমি এখনই বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না, আমার সময় লাগবে, তাই বাড়িতেও যাচ্ছি না, আজই আবার ফ্ল্যাটে চলে যাব। হিমেল অবাক হয়ে বলে, তোর মাথা ঠিক আছে? নতুন বউ রেখে তুই ফ্ল্যাটে চলে যাবি? দোস্ত, মেয়েটা তোর বউ, অন্য কেউ না। তো মাথা নিয়ে নাচতে হবে নাকি? থাকুক বাড়িতে, আমি যাচ্ছি না। হিমেল সাজিদ অবাক হয়ে তাকিয়ে থাকে। যেখানে ছেলেরা বিয়ে নিয়ে পাগলামি করে, সেখানে এই ছেলে বিয়ে করেও যেতে চাইছে না। এ কেমন ছেলে রে বাবা? রনি তার পড়াশোনার জন্য ভার্সিটির কাছাকাছি ফ্ল্যাট নিয়ে থাকে, একমাত্র বাবার সাথে রাগারাগি করে এই সিদ্ধান্ত নিয়েছে। অথচ তাদের বাড়িতে কোনো ঝামেলা নেই, একদম শান্তশিষ্ট পরিবেশ, তাও ছেলের জেদ কতটুকু বাবার সাথে জেদ করে আলাদা থাকছে। এমন সময় মেয়েরা চলে আসে, তাদের দেখেই হিমেল খুশিতে রনির বিয়ের কথাটা বলতে যায়। গাইস, আমাদের রনি নিজের পেছনে রনির এক জোরসে লাথি খেয়ে তার কথাটা শেষ করতে পারে না। রনি দাঁত কিরমির করে বলে, বল না, কি যেন বলছিলি? হিমেল নিজের পেছনে হাত ধরে দুদিকে মাথা নাড়ায়। সাজিদের দিকে তাকাতেই সেও নিজের পেছনে ধরে পিছিয়ে যায়। বুঝতে পারে রনি এখনই সব কাউকে জানাতে চাচ্ছে না, তাই বলে যে নিজের ফ্রেন্ডদেরকেও জানাবে না সেটা বুঝতে পারেনি। মেয়েগুলো তো অবাক হয়ে তাকিয়ে থাকে। লিলি এসে রনির এক হাত জাপটে ধরে বলে, আহনাফ, কি হয়েছে? ওরা কি বলতে চাচ্ছিল? রনি বিরক্তি নিয়ে লিলির হাত সরায়, তারপর বিরক্তি কণ্ঠে বলে, জানি না, ওদেরকে জিজ্ঞাসা করো গিয়ে। শিয়া আর মোনাও একে অপরের দিকে তাকায়, তারাও কিছুই বুঝতে পারে না, কারণ তারা তো কেউ মেহেরের পোস্ট দেখেনি। এতক্ষণে পোস্ট ডিলিটও হয়ে গেছে, আর তাদের জানার কোনো সম্ভাবনাও নেই। রিমি চুপচাপ মেহেরের বিছানায় বসেছিল। রিয়াজুল হক অফিসে যাওয়ার আগে মেহেরকে বলেছে রিমিকে সাথে করে নিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস আর ড্রেস কিনে আনতে। বাড়ির ড্রাইভার শফিক চাচা তাদের সাথেই থাকবেন। এখন তার কিছুই করার নেই, মেয়ে দুটোকে একাই পাঠাতে হবে, কারণ রনিকে বলেও লাভ নেই, ওনারও অফিস আছে। সরকারি চাকরি চাইলেই বাদ দেওয়া যায় না। আর সামিনা বেগম তো রুমে মন খারাপ করে বসে আছেন। তিনি চেয়েছিলেন একমাত্র ছেলের জন্য নিজে পছন্দ করে বিয়ে করাবেন, সেটা তো আর হতে দিল না, দিল ডিভোর্সি এক মেয়ের সাথে বিয়ে। এজন্য রিমিকে তিনি একদমই সহ্য করতে পারছেন না। রিমিকে বসিয়ে রেখে মেহের ওয়াশরুমে গিয়েছিল, তখনই তার ফোন আসতেই রিমি ভাইয়া নামে সেভ দেখে ফোনটা হাতে নিয়েছিল, তবে ভুলে সেটা টাচ লেগে রিসিভ হয়ে যায়। ফোনের সাউন্ড বেশি হওয়ায় সে সবই শুনতে পেরেছে, তবুও কিছুই বলেনি। তারপর মেহের এসে কথা বলে, কথা শেষ করে মেহের রিমিকে বলে, সরি ভাবি, আমারই ভুল হয়েছে, আসলে আমি তোমাদের বিয়ে নিয়ে ফেসবুকে পোস্ট করে ফেলেছিলাম, সেই জন্য ভাইয়া রাগ করেছে। রিমি মাথা নাড়িয়ে মৃদু স্বরে বলে, সমস্যা নেই, আমারও তোমার ফোন ধরাটা উচিত হয়নি। মেহের অবাক হয়ে বলে, তুমি তো সুন্দর করে কথা বলতেই পারো, এভাবে বলো না কেন? রিমি একটু হেসে বলে, গ্রামের মানুষ তো, শুদ্ধ কথাও তাদের গায়ে লাগে। আমার স্বামী, মানে আগের স্বামী, এইভাবে কথা বলার জন্য একদিন মেরেছিল। কি বলছো? এসব কারণেও কেউ মারে? আর ভিডিওতে একটা লাইক করে দিবেন, আপনাদের লাইক এবং কমেন্টের ওপর আগামী পর্ব আনবো। যদি ভালো রেসপন্স পাই তাহলে এটা কন্টিনিউ করা হবে। তো পরবর্তী পর্ব আসার আগ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।